আজকে চলেছি চিতোরগড় থেকে উদয়পুর। একটা একটা গেট ক্রস করে বেরোচ্ছি, তো চিতোরগড় ফোর্ট থেকে বেরোতে পারিনি এখনো। আর এই সুন্দর স্মৃতি থেকে তো সারা জীবন বোধহয় বেরোতে পারবো না। তোর বলেছি থালি বলেছি একটা, আমার থালি লাগবে না, খাবার আমি ডাল অনেক বেশি। আচ্ছা কি আছে? রাইস রুটি সব দেবে একসঙ্গে। তো তুই পরিমাণে বেশি চেয়েছিস। রেস্টুরেন্টের নাম হচ্ছে জয় চিত্তর রেস্টুরেন্ট। তো একদম রাজস্থানী থালি নিয়ে বসে গেছে বাঙ্কু। ভেজ আইটেমস সবই, সাথে ভাত রুটি মিলিয়ে মিশিয়ে একদম মানে পেট ভরা আইঢাই করা অবস্থা। আমি যদিও রেস্টুরেন্টে বসে না, গাড়িতে বসেই খাবো, আর আমার মেনুটাও একটু আলাদা। আমার জন্য রয়েছে রুটি আর পনিরের আইটেম। তো এখন বাজে 2:58। তো আমরা রওনা দিলাম উদয়পুরের দিকে। চিতোরগড় ফোর্ট তো দারুণ এনজয় করলাম। তারপরে আমরা এক জায়গায় দাঁড়িয়ে মানে চিতোরগড় ফোর্ট থেকে যা বেরিয়েই আর কি একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সারলাম, মানে লাঞ্চ সারলাম। এবার আবার রওনা দিলাম। এখন 111 কিলোমিটার পথ চলতে হবে। সময় তো দেখাচ্ছে গুগল 2 ঘন্টা। তো দেখা যাক তার আগে পৌঁছতে পারি কিনা। এগোতে এগোতেই দেখলাম সকালের সেই সুন্দর ঝকঝকে পরিষ্কার আকাশটা কিভাবে যেন মেঘলা করে এলো হঠাৎ করে। তারপরেই নেমে গেল বৃষ্টি। মানে রাজস্থান ঘুরতে ঘুরতে বৃষ্টি পাবো এটা কিন্তু ভাবতেই পারিনি। এই কটা দিন যেমন রোদের তেজ ছিল চূড়ান্ত, সেই অবস্থায় এই হঠাৎ করে বৃষ্টি যে আমাদের কি স্বস্তি এনে দিল কি বলবো। টোলগেট চলে এসেছে একটা। তো আমরা এই যে উদয়পুরে যাচ্ছি, উদয়পুরকে কিন্তু বলা যেতে পারে ঝিলকা শহর, মানে সেখানে প্রচুর লেক রয়েছে। আর আরাবল্লী পাহাড়ের সৌন্দর্য তো অবশ্যই রয়েছে। আমরা তো নিজেদের ছুটি ছাটা সব ম্যানেজ করে রাজস্থান ঘুরতে চলে এসেছি এই সেপ্টেম্বরে। তবে রাজস্থান ঘোরার পক্ষে এটা কিন্তু আদর্শ সময় নয়। অ্যাকচুয়ালি রাজস্থান ঘুরতে আসতে হয়তো শীতকালে। গরমকালে এলে এখানে যে পরিমাণ টেম্পারেচার ওঠে তাতে মানে ক্লান্তিকর হয়ে যায় আর কি জার্নিটা। এখন বাজে বিকেল 4:16 আর উদয়পুর পৌঁছতে মাত্র 16 কিলোমিটার বাকি। তো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। জানি না আজকে আর কোথাও ঘুরবো কিনা। আজকে হয়তো হোটেলে ঢুকে যাব, ঘোরাঘুরি আবার কালকে সারাদিন তো রয়েছে। কালকে নাইটটাও আমাদের এখানেই স্টে করার কথা উদয়পুরে। তো 2 দিনের বুকিং আছে। তো দেখা যাক প্ল্যান অনুযায়ী কতটা কি এগোতে পারছি। উদয়পুর সিটিতে ঢুকে গেছি। রাস্তাঘাট তো বেশ চওড়া এবং ভালো। দেখো অটোগুলো কিরকম দেখতে এখানকার। প্রচুর গাড়ি ঘোড়া চলে দেখছি রাস্তা দিয়ে। তবে কোনো গাড়ি কিন্তু দাঁড়ায় না, মানে ট্রাফিকে ফেসে যাওয়ার ব্যাপারটা নেই। সবসময় গাড়িগুলো মুভিং থাকে। রাজস্থানের অধিকাংশ শহরেই এটা লক্ষ্য করছি। ঘড়ির কাঁটায় টাইম দেখাচ্ছে 4:45 PM। তো এখনো যখন বাইরে কিছুটা সানলাইট রয়েছে, তো ভাবলাম যে সাইট সিইং যেগুলো করার ইচ্ছে আছে কয়েকটা আজকে করে নিই, বাকিগুলো না হয় কালকে হবে। তো সোজা আমরা যে জায়গাটায় চলে এলাম সেটার নাম হচ্ছে সেহেলিও কি বাড়ি। তো সামনেই রয়েছে টিকিট কাউন্টার, আর টিকিট প্রাইস হচ্ছে এখানে পার হেড 30 রুপিস। আর এই পেন্টিংগুলো কি ভালো লাগছে দেখো, পারফেক্ট একদম রাজস্থানী পেন্টিং যাকে বলে। এত সুন্দর সুন্দর সব জায়গা রাজস্থানে, তো সেগুলো দেখতে শুধু যে আমরা দেশের লোকেরা হামলে পড়ি তা কিন্তু নয়, প্রচুর বিদেশি টুরিস্টরাও আসে। সেহেলিও কি বাড়ি কথাটার অর্থ হচ্ছে বন্ধু বান্ধবদের বাড়ি আর কি। তো 18th সেঞ্চুরিতে মহারানা সংগ্রাম সিং নিজের রানী এবং রানীর বন্ধু বান্ধবদের জন্যই এটা বানিয়েছিলেন। মানে বলা যেতে পারে মহিলা মহল যাতে নিজেদের মতো করে একটু সময় কাটাতে পারে, সেই জন্যই বোধহয় এটা বানানো। শহরের মধ্যেই, কিন্তু শহরের ভিড় ভাট্টা কোলাহল থেকে কয়েক যোজন দূরের শান্তির ঠিকানা হলো এটা। প্রচুর গাছপালা এখানে, শান্ত শিষ্ট একটা সবুজ প্রাকৃতিক পরিবেশ। আর মাঝে মাঝে এই ফোয়ারাগুলো মানে চোখের শান্তি, মনের শান্তি, মানে অসাধারণ একটা ব্যাপার। পাশে গিয়ে দাঁড়ালেই জলটা গায়ের মধ্যে ছিটে এসে গরম থেকে আরাম দিচ্ছে রীতিমতো। রে
সুন্দর বাগান করেছে, এখানে গোলাপ ফুল ফুটেছে কত। এই পোর্শনটা দেখতে অনেকটা পার্কের মতন লাগছে আর কি, সুন্দর একদম ওয়েল মেনটেন পুরো জায়গাটা। তো এখন আলোটা অনেকটা কমে গেছে, তো বুঝতে পারছি না ছবি ঠিকঠাক আসছে কিনা, খালি চোখে দেখতে খুব ভালো লাগছে। রয়েছে এখানে প্রচুর ফাউন্টেন, মার্বেলের এলিফ্যান্ট দিয়ে সাজানো রয়েছে, সবুজ গাছে ভরা বাগান তো দেখালামই। তো ফোয়ারার এই জলের কিন্তু আলাদা একটা ছন্দ রয়েছে সুন্দর। এইটা হচ্ছে পদ্ম ফুলের বাগান আর কি, ফুল একটাও দেখতে পাচ্ছি না এই মুহূর্তে, কিন্তু গাছগুলো রয়েছে, কোনো এক সময় ফুল ফোটে নিশ্চয়ই। কি সুন্দর দেখো। ছোটবেলায় গল্পের বইতে রাজা রানীর মহলের যে বর্ণনাটা থাকতো, এটা একদম এখানকার জন্য পারফেক্ট আর কি, সেই রকমই লাগছে পুরো জায়গাটা। কত যে জল রয়েছে এখানে, আর জলটাকে কাজে লাগিয়েছে এত সুন্দরভাবে। এই জলের ভাইব্রেশনটাই পুরো জায়গাটাকে একদম ঠান্ডা করে রেখেছে, তার সাথে এত গাছের ছায়া তো অবশ্যই রয়েছে। রানীর নাকি সহেলি সংখ্যা ছিল টোটাল 48 জন। কতই না মজা হতো তাদের এই জায়গায়, ভাবো একবার। আমরা এখন যে জায়গাটাতে এসেছি এটার নাম হচ্ছে সহেলিও কি বাড়ি। তো এটা উদয়পুরে, আর এটার এন্ট্রি ফি নিয়েছে পার হেড 30 টাকা করে। তো আমরা ভেবেছিলাম কি যে আজকে কোনো সাইটসিং আর করবো না, বিকেল হয়ে গেছে আস্তে আস্তে আমাদের, আমরা যথেষ্ট তাড়াতাড়ি এসে পৌঁছেছি, আমরা ধরেছিলাম যে আরও দেরি হবে হয়তো। তো এখন যখন আলো আছে দেখলাম, তাই ভাবলাম 2-1টা সাইটসিং পয়েন্ট আজকে দেখিনি, বাকিগুলো কালকে সারবো। তো প্রথমেই সেই জন্য এই জায়গাটাকে চুজ করে চলে এলাম। খুব সুন্দর লাগলো জায়গাটা দেখতে, সহেলিও কি বাড়ি। তো প্রচুর ফোয়ারা, গাছপালা, বাগান, ফোয়ারা, দারুণ। সহেলিও কি বাড়ি দেখা মোটামুটি কমপ্লিট হলো। তো এবার এখান থেকে বেরিয়ে যাব, দেখি আর কোনো জায়গায় যাওয়া যায় কিনা, নয়তো হোটেলে গিয়ে রেস্ট নেব। उदयपुर का स्पेशल केसर लस्सी। আহা হা, সেই লখনৌয়ের মতন এরকম কায়দা। দেখতে তো সুন্দর লাগছেই, আর খেতেও এটা সত্যি কথা অসাধারণ, ভীষণ সুন্দর খেতে। তো আবার গাড়ি স্টার্ট করে এগোনো হচ্ছে এখন নেক্সট গন্তব্যের দিকে। পথেই দেখে নিলাম ফতেসাগর লেক। তো তারপর আরেকটু এগিয়ে চলে এলাম এখন যে জায়গাটায়, সেটার নাম হচ্ছে শিল্পগ্রাম। একটু অফবিট প্লেস বলা যেতেই পারে এটাকে, কারণ উদয়পুর ঘুরতে যত টুরিস্ট আছে সবাই হয়তো এখানে আসেও না। তো টিকিট ঘর সামনে, তো ভিতরটায় তো ঢুকবো, আর ভিতরটায় ঢোকার জন্য টিকিট প্রাইস হচ্ছে পার হেড 60 রুপিস করে, আর সাথে যদি ভিডিও ক্যামেরা থাকে তার জন্য আরও 60 রুপিস চার্জ দিতে হবে। তো ঘড়ির কাঁটা জানান দিচ্ছে যে সময় এখন বিকেল 5:30। তো চারপাশে আলোটা একটু কমে গেছে, সেটা তো বুঝতেই পারছো। তো এসে যখন পড়েছি তাহলে তাড়াতাড়ি একটুখানি দেখে নি জায়গাটাতে কি কি আছে। জায়গাটার নাম হচ্ছে শিল্পগ্রাম। রাজস্থানের যা যা শিল্প হয় আর কি, সেগুলোকে তো তুলে ধরেছে। এর মধ্যে রাজস্থানী আর্ট অ্যান্ড কালচার, রাজস্থানী পেন্টিংস, তারপরে এদের যে লোকসঙ্গীত বা ট্রাইবাল সঙ্গীত যেটা আর কি, সেটার কথা তো বলতেই হবে। এখানেই যেমন মনে হচ্ছে লোকসঙ্গীতের একটা আসর আর কি বসতে চলেছে। এদের লোকসঙ্গীত কিন্তু আমাদের বেশ ভালোই লাগলো। আর এটাকে বলছে ইন্দ্রবিমান। আমাদের যে প্রাচীন রথ ছিল আর কি, সেটাকেই বোঝাতে চেয়েছে হয়তো।
এটা হচ্ছে রাজস্থানের গ্রামগুলোতে ঘরবাড়ি কীরকম হয় সেটা বোঝানোর জন্য এটা করা হয়েছে। অ্যাকচুয়ালি শিল্পগ্রামটা না 1989 সালে নির্মাণ করা হয়েছিল। তো রুরাল আর ট্রাইবাল কালচারটাকে প্রমোট করাটাই এই জায়গাটার উদ্দেশ্য। কিছু দোকানপাটও রয়েছে ভিতরটাতে, রাজস্থানি টুকটাক হ্যান্ডিক্রাফটস আইটেমস এগুলো তো পাওয়া যাচ্ছে এই জায়গায়। কেনার ইচ্ছে হলে কেনা যেতেই পারে, যদিও আমি আর ঢুকিনি দোকানগুলোতে। সেরকম খুব একটা কিছু যে দেখার জিনিস আছে এই শিল্পগ্রামের মধ্যে তা নয়, তবুও খারাপ লাগবে না আর কি চলে এলে। আর সবচেয়ে বড় কথা যে খালি খালি দেখতে পাওয়া যাচ্ছে, খুব একটা ভিড় তো নেই লোকজনের। বেশ অনেকটা বড় জায়গা এখানে, মানে 70 একর জমি নিয়ে এই শিল্পগ্রাম তৈরি করা হয়েছে। এই দেখো এই যে পেন্টিংসগুলো কি সুন্দর লাগে দেখতে। এরা এদের নিজেদের ঘর বাড়ির বাইরেও এরকম পেন্টিংসগুলো করে রাখে। মেন শহর থেকে সামান্য একটুখানি দূরেই একটা গ্রাম্য ফিল যদি পেতে চাও, এই জায়গাটা মন্দ নয়। এখানে একটা মিউজিয়াম টাইপের কিছু রয়েছে, হয়তো দেখা যাক ভিতরে ঢুকে। পোড়ামাটির নানা রকম স্ট্রাকচার আর কি, টেরাকোটা বলা যেতে পারে, তো সেগুলোই কিছু রেখেছে এখানটায়। এই জায়গাটা সেই আমাদের যেমন বাঁকুড়া বিষ্ণুপুরের টেরাকোটার মূর্তি হয় ওইগুলোই রাখা রয়েছে। সেই গ্রামের লোকেরা, আদিবাসীরা হয় না, চারবারের পুজো করে, আমরা আগে পড়তাম বইতে। রাজস্থানি পেন্টিং নিয়ে আর কি বলবো, এই পেন্টিংগুলো ভালো লাগে বলেই তো মানে আমরা রাজস্থানি সেই বিছানার চাদর বলো, রেজাই বলো, সেগুলো সব কিনি না, তার মধ্যে এইগুলো আঁকা থাকে, এত সুন্দর দেখতে লাগে। ঘর সাজানোর যে কোনো জিনিসই এখানে ভালো। আর কি সুন্দর মূর্তি রাখা রয়েছে কয়েকটা এখানের। গ্রাম্য কয়েকটা বাড়ি বানিয়ে রাখা রয়েছে এখানে, যেখানে ওই রাজস্থানি পেন্টিংটাকেই বোঝানো হয়েছে। এরা সেই বাড়ির বাইরে আলপনা দেয়, মানে রঙিন কিছু কাজকর্ম করে না, সেইগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে। ভারী সুন্দর কাজটা, কিন্তু খুবই সিম্পল, কিন্তু এই যে রঙের একটা ভাইব্রেশনটা অপূর্ব। ঘরগুলোর ভিতরে কিন্তু বেসিক্যালি কিচ্ছু রাখেনি, লোকজন তো থাকেই না, জাস্ট সাজানো পারপাসে এগুলো তৈরি করা। মানে দেখো ছোট ছোট জানলা, মানে রোদের আলো যাতে খুব একটা না আসতে পারে। আসলে বাইরে তো গরম প্রচণ্ড হয়, মাটির দেওয়ালও কিছুটা রোদের হাত থেকে বাঁচায়। তারপরে এই যে মানে রুফটা বানাই হচ্ছে খড় বিচুলি সব দিয়ে, এটাও কিন্তু খানিকটা ঠান্ডা রাখে ঘরের ভিতরটাকে। ये दीपक है, इधर से तेल भर दो, यहाँ बत्ती लगाने जाओ, इधर से तेल बाहर नहीं आएगा इसका। ओके ओके, नहीं ठीक है, देख लिया। পোড়ামাটির তৈরি নানা রকম জিনিস রয়েছে, তার মধ্যে বাঁশিও রয়েছে, সেগুলো আবার বাজিয়ে বাজিয়ে শোনাচ্ছে আর কি। এইসব ঘর সাজানোর জিনিস টুকটাক রয়েছে, প্রদীপ, তারপরে ধূপদানি, এগুলোও রয়েছে। মন্দও নয়, তবে কমন ব্যাপার আর কি, এগুলো নতুন কিছু তো নয়, তাই না? আমাদের ওয়েস্ট বেঙ্গলেও দেখেছি প্রচুর এরকম জিনিস। এখানটা একটা গণেশ ঠাকুরের বেশ সুন্দর মূর্তি একটা রেখেছে, কালো রঙের গণেশ। গেছিলি ওই দিকটা? রয়েছে কিছু বাদ্যযন্ত্র। জায়গাটা খানিকটা রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাট, গোয়া সবকিছুরই মানে গ্রাম্য পরিবেশটার একটা ফিল দিচ্ছে। আসলে গ্রাম্য জীবন হয়তো সব স্টেটেই একই রকম হয়, খুঁজে দেখলে আর কি। আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও গ্রামের ঘরবাড়ি যেগুলো বলে এরকম টাইপেরই হয় আর কি, মাটির তৈরি সব। সিঁড়িটা দেখো, এখানে আবার দোতলা বাড়িও বানিয়েছে, সিঁড়ি দিয়ে উঠে উপরটাতে যেতে হবে। তবে পেন্টিংটা কিন্তু মাস্ট, পেন্টিংটা এরা ভোলে না, খুব সুন্দর।
শিল্পগ্রাম থেকে বেরোনোর পরে আমরা যে জায়গাটাতে এলাম এটাকে বাহুবলী হিলস বা কিছু একটা বলছে আর কি। তো এক্স্যাক্ট নাম ঠিকঠাকভাবে জানি না, কিন্তু জায়গাটা খুব সুন্দর, শহর থেকে একটুখানি সামান্য দূরেই হবে। তো এখানে একটা ঝর্ণাও দেখতে পাচ্ছি। बड़ी तालाब जाने के वे में एक फॉल्स दिखा हम लोग को, बहुत ही खूबसूरत है। राजस्थान में वाटरफॉल्स क्या क्या दिखा नहीं रहा है आपको। মেঘালয় তো সারাক্ষণই ওয়াটারফলস দেখে দেখে বেড়াই, রাজস্থানেও এসে যে ওয়াটারফলস দেখতে পাবো এটা ভাবিই নি আর কি। সেই সকাল থেকে জার্নি শুরু হয়েছে, আর এনার্জি খুব একটা লাগছে না, মনে হচ্ছে হোটেলে গিয়ে শুয়ে রেস্ট নিই আর কি। তো যেতে যেতেই আবারও একটা সুন্দর লেকের সঙ্গে দেখা হলো, এটার নাম হচ্ছে বড়ি তালাব। তো এখানে সানসেট হচ্ছে, তো বাঙ্কু বলছে একটুখানি দাঁড়াবো এখানটায়। ফাইনালি চলেছি এখন হোটেলের দিকে। তো হোটেল তো আগে থেকেই বুক করা ছিল, তো আজকে রেস্ট নেব বাকিটা সময়, কালকে সকাল থেকে আবার ঘোরা বেড়ানো শুরু হয়ে যাবে। এখন তো সন্ধে হয়ে গেছে, বুঝতেই পারছো আমরা গাড়ির ভিতরে রয়েছি, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রায় ঘন্টাখানেক ধরে এরকম বৃষ্টি চলছে। তো আশেপাশে একটা রেস্টুরেন্ট রয়েছে, সেখান থেকে এই সন্ধেবেলাতেও কিছু খাবার দাবার অর্ডার দেওয়া হয়েছে, আবার রাতের মানে ডিনারের আর কি খাবার দাবারটা কিনে নিয়ে আমরা একবারে হোটেলে যাব, এটাই প্ল্যান আর কি। দেখি কতক্ষণে বৃষ্টিটা থামে। চলো তাহলে এই ভিডিওটাকে না হয় এখানেই রাখছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো পরের অংশগুলো নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।